প্রতি মুহূর্তে বার্তা কক্ষে আসে অসংখ্য তথ্য-উপাত্ত, আর সেই তথ্য-উপাত্তগুলো বিশ্লেষণ করেই তৈরি হয় এক একটি সংবাদ। গুরুত্ব বিবেচনায় সেই সংবাদই হয়ে ওঠে আলোচিত ঘটনা কিংবা শীর্ষ খবর। প্রতিদিন ঠিক এই সময়টা আমরা হাজির হয়ে যাব দেশ টেলিভিশনের পর্দায় উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। এবার উপজেলা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে কিন্তু আলোচনার সমালোচনার ঝড় চলছে। একদিকে বিএনপি বলছে যে আরও একটি ভাওতাবাজির নির্বাচন করছে সরকার, অন্যদিকে আবার আওয়ামী লীগ বলছে বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও বিএনপির অনেক নেতাকর্মী আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে। উপজেলা নির্বাচন ঘিরে আমাদের আজকের আলোচনা, আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি উপজেলা নির্বাচন, দু দলের ভেতরে বাড়ছে বিরোধ। আর আজকের আলোচনায় এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট রফিক সিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই আরও একজন অতিথি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন, প্রকৌশলী আজিজ মিশির সেলিম, সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ। আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। যেমনটি আগে জানিয়েছি যে বিষয়বস্তু উপজেলা নির্বাচন, দু দলের ভেতরেই বাড়ছে বিরোধ। একদিকে আপনারা বলছেন যে আরও একটি ভাওতাবাজি নির্বাচন আয়োজন করছে সরকার, আবার আওয়ামী লীগ দাবি করছে যে আপনারা তলে তলে অনেকেই আসলে নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিষয়টি কি তাহলে আপনাদের দলের কোনো কৌশল? সর্বপ্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই, সম্মানিত সঞ্চালক, এবং যারা টেলিভিশন কর্মা কৌশলী আছেন এবং টিভির সামনে বসে যারা দেখবেন সবাইকে আমি ঈদ পরবর্তীতে ঈদ শুভেচ্ছা এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আপনার আজকে আলোচ্য বিষয়টি শুরু করছি। দেখুন, নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতামূলক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ উৎসবের একটি জাতীয় জীবনে, রাজনৈতিক জীবনে একটি অধ্যায়। 5 বছর পর স্থানীয় সরকার, জাতীয় সংসদ নির্বাচন এগুলো আসে। কিন্তু আমরা খুব ভীষণভাবে লক্ষ্য করলাম যে একটি দল, যে দলটি ক্ষমতাকেই কক্ষিগত রাখতে চায় এবং ক্ষমতা ছাড়া আর কিছুই বুঝে না, জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার, জনগণের চিন্তাভাবনার প্রতিফলনের বাইরে গিয়ে তারা একেবারেই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে এবং কাজগুলো করছে, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনের পরে এমনি করে আবার আরেকটি উপজেলা স্থানীয় সরকারের নির্বাচনে বিএনপি এই যে তাদের যে একটা ফাঁদ পাতার মতো একটা নির্বাচন, তাদের সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, সেটি ইতিপূর্বেই বিএনপির জাতীয় নীতি নির্ধারণী মহল সভা করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি তো অনেক বড় একটি রাজনৈতিক দল, অনেক অত্যাচার নিপীড়িত হয়েছে দলের উপর, আপনি জানেন, এবং এই দলকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বারবার চেষ্টা করেছে, ট্রিব্যুনাল চালিয়েছে এবং লোভও দেখানো হয়েছে। একেবারে হাতে গোনা 1-2 জন যদি বলেন লোভ করে কিংবা চাপে পড়ে আওয়ামী লীগের সাথে গিয়েছে। বিশাল একটি জনগোষ্ঠী বিএনপির সাথে যারা আছে, বিএনপি কিন্তু তাদের বিএনপিকে ছেড়ে যায় নাই। নির্যাতন, জেল, জুলুম সব কিছু উপেক্ষা করে তারা বিএনপি করছে। এত বড় দলের মধ্যে 2-4 জন কারা কোন নির্বাচনে যায় বা যায় না, সেটা আমাদের দল আবারও আজকেও বলে দিয়েছে। আমাদের দলের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে যারা নির্বাচনে এখনও গিয়েছেন প্রত্যাহার করে চলে আসুন। আশা করি যে আমাদের দলের ওইরকম উল্লেখযোগ্য কেউ তাদের এই নির্বাচনে যাবে না। যেখানে জাতীয় সংসদ নির্বাচনই যায় নাই, সেখানে স্থানীয় সংসদ। কিন্তু অ্যাডভোকেট রফিক সিকদার, আপনারা বারবার নির্বাচন বর্জন করছেন, সেখানে এই যে বর্তমান সময়ে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন, তৃণমূল পর্যন্ত আসলে এই বার্তাটা কতটুকু পৌঁছাবে বা তারা কতটা গ্রহণ করবে? আর এই সিদ্ধান্তের ক্ষেত্রে আসলে কেন্দ্রের সাথে তৃণমূলের কি দূরত্ব কি বাড়বে? দেখুন, তৃণমূল বলতে আমরা যেটাকে বুঝি, প্রান্তিক জনগোষ্ঠী, ওরা অনেক সচেতন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সচেতন। কারণ টেলিভিশন, মিডিয়া সব কিছু তাদের হাতে আছে, তারা দেশ সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল। আপনি দেখেন যে আমি আপনাকে একটু অন্যদিকে যাই, যে এই যে আমরা পশ্চিমা বিশ্ব, যেমন আপনি ধরেন যে ইউরোপ, আমেরিকা সেকুলারিজমের কথা বলে, অথচ আপনি দেখেন যে এই গোটা ইউরোপ যদি বলেন যে আপনার তারা এই যে ঈদের সময় যে আমাদের মুসলমানদের, তাদের ওখানে কোনো ছুটি নাই। এমনকি ভারত যে প্রতিবেশী রাষ্ট্র, ভারতেরও বেশ কিছু রাজ্য আছে তারা ঈদের ছুটি দেয় না। একমাত্র আমরা বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। আমরা দেখেন যে খ্রিস্টানদের, বৌদ্ধদের তাদের বিভিন্ন দিবসগুলো, যেমন আপনার দুর্গা পূজা আছে, শ্রীকৃষ্ণ পূজা আছে, জন্মাষ্টমী আছে, খ্রিস্টমাসডে আছে। আমরা কিন্তু বাংলাদেশকে আমরা ছুটি দিই। আমরা কিন্তু সম্প্রীতির একটি দেশ। এরকম একটি সম্প্রীতির একটি বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যে দলটি একটা প্রাচীন দল,
সেই দলটি আপনি দেখেন যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে এবং আর অনেকগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলকে বাদ দিয়ে তারা যে নির্বাচনের একতরফা নির্বাচন করে দ্বাদশ নির্বাচনটি সম্পন্ন করলো, যেটি গ্রহণযোগ্য হয় নাই বিশ্বের কোথাও এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, সেই দলটির কথায় বিএনপি বা সাধারণ মানুষ আবার তাদের স্থানীয় সরকার নির্বাচনে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। আজকে আমি শুনলাম টেলিভিশনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কোনো আত্মীয় স্বজন যেন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যেন নির্বাচনে অংশগ্রহণ না করে। অন্যদিকে আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলছে বিএনপি বা সবাই যেন অংশগ্রহণ করে। কারণ আমার কাছে এটা একটা তামাশা বা একটা কোনো হটকারিতা মনে হচ্ছে কিনা। কারণ যে নির্বাচন করার রাইট কিন্তু প্রত্যেকেরই আছে। বরং আমি বলবো যে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যটা এই কারণে যে নৌকা মার্কা এখন দেখলেই সাধারণ মানুষ ভয় পায়। এটা আওয়ামী লীগ বুঝতে পেরেছে। বুঝতে পেরেই তারা নৌকার প্রতীকও কিন্তু উপজেলা পরিষদ থেকে বাদ করে দিয়েছে, বাতিল করেছে। বাতিল করে দলীয় প্রতীক বাদ দিয়ে তারা এখন নির্বাচন করতে যাচ্ছে। এখন তারা কি সামনে প্রহসন করবে না কোন উদ্দেশ্যে কথাগুলো বলছে যে প্রধানমন্ত্রী বা মন্ত্রীর এমপিদের আত্মীয় স্বজন যেন না যায়। এখন আজকে এমপির যারা আত্মীয় স্বজন আছে তারা যদি বলে যে না আমাদের তো রাইট আছে নির্বাচন করার, গণতান্ত্রিক রাইট আছে, সাংবিধানিক রাইট আছে, তাহলে আমরা কেন নির্বাচন করব না? প্রধানমন্ত্রীর ইয়াতে বসে, চেয়ারে বসে তিনিও এই কথাটা বলতে পারেন কি না আমি জানি না। বরং সুষ্ঠু, অবাধ, ফ্রি, ফেয়ার নির্বাচন করার জন্য যে ব্যবস্থাগুলো রাখা দরকার ছিল সেগুলো যদি বাস্তবায়ন করতেন তাহলে আমার মনে হয় যে মানুষ বোধ হয়। কিন্তু অ্যাডভোকেট রফি শিকদার যে কথাটি আপনি বলছিলেন যে সবারই তো আসলে নির্বাচন করার অধিকার রয়েছে, এগুলো তো আসলে বিএনপি নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা তো বলতে পারে যে আমরা কেন্দ্রের সিদ্ধান্তের সাথে একমত হব না, আমাদেরও তো অধিকার আছে নির্বাচন করার, তখন আপনাদের সিদ্ধান্ত হ্যাঁ, আপনি প্রশ্নটা আমাকে তখনও করেছিলেন, এই কথাটা আমি আপনার উত্তরটা দিই। সেটা হলো এই যে তৃণমূল তো আমাদের বিএনপির কেন্দ্র থেকে বিচ্ছিন্ন কোনো না, আমাদের সাথে একীভূত। ওরা জানে সব কিছু, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। তারা অতীতের 14 সাল, 18 সাল এই নির্বাচন এবং সর্বশেষ যে 24 সালের নির্বাচন হলো 7 জানুয়ারি কালো অধ্যায়, এইগুলো তারা তৃণমূলেরা জানে। তো এরা ভালো করেই জানে যে বিএনপি পরিপ্রেক্ষিতে এই আওয়ামী লীগের অধীনে কোন কারণে কোন ইতিবাচক এরকম বানিয়ে আছে যে নির্বাচনে যাবে। আজকে আওয়ামী লীগ যদি বলতো যে স্থানীয় সরকার নির্বাচনে সবাই আসেন, জাতীয় সংসদ যে নির্বাচনটি হয়েছে দামি নির্বাচন, বিতর্কিত, আমরা সেখান থেকে সরে যাব, উপজেলার পরে উপজেলাটা আমরা করিয়ে আমরা সেখান থেকে পদত্যাগ করব, জাতীয় সংসদ নির্বাচন আবার হবে, তাহলেই দেখতেন যে এই নির্বাচনটি, স্থানীয় সরকার নির্বাচনটি অনেক অংশগ্রহণমূলক এবং খুব সুন্দরভাবে হতো। আওয়ামী লীগ তো সেটি করবে না। আওয়ামী লীগ অধীনে নির্বাচন হবে এবং তারাই ক্ষমতা থাকতে চাইবে। যে নির্বাচনটি হয়ে গেল 7 জানুয়ারি, আমরা সেটি চাই না। তৃণমূলের লোকের যারা আছে আমাদের দলের, তারা আমাদের কেন্দ্রের সিদ্ধান্ত সবসময় সাধারণত মানে। এই কারণে মানে আমাদের কেন্দ্র কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, এবং ভুল সিদ্ধান্ত নেয় না বলে, এবং কেন্দ্রের তৃণমূলের সাথে তো আমাদের কেন্দ্রের যোগাযোগ আছে নিয়মিত। আপনি দেখেন না যে আমাদের উপজেলা, তার পৌরসভায়, জেলায়, বিভাগে অনেকগুলো আমরা সমাবেশ করেছিলাম না গত 1-2 বছর, শান্তিপূর্ণ সমাবেশ, আমাদের সাথে যোগাযোগ আছে। তো ফলে আমরা তাদের পালস যেমন বুঝি, তারাও জাতীয় পালস বুঝে, আওয়ামী লীগের পালসও কিন্তু তৃণমূল নেতারা বুঝে বলেই তারাও সেখান থেকে সরে গিয়েছে। নির্বাচনে কিন্তু যায় না তৃণমূলের কোনো নেতাদের। আমাদের তৃণমূল না হয়ে আপনাদের সিদ্ধান্তে একমত পোষণ করলো, কিন্তু গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন থেকে বারবার যদি বিএনপি নিজেকে সরিয়ে নেয়, তাহলে আসলে বিএনপি নিজেদের মধ্যে আসলে গণতান্ত্রিক চর্চার ধারা কতটা অব্যাহত রাখতে পারবে, সেটিও কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আমি পরবর্তী অংশে সে বিষয়ে শুনবো। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে। দর্শক, জানিয়ে রাখতে চাই আরও একজন অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রকৌশলী আজিজ মিশির সেলিম, সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জানিয়ে রাখতে চাই আমাদের আলোচনার বিষয়বস্তু উপজেলা নির্বাচন, দুদলের ভেতরে বাড়ছে বিরোধ। ইতোমধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে উপজেলা নির্বাচন বর্তমান সরকারের আরেকটি ভাওতাবাজির নির্বাচন। কি বলবেন? নির্বাচনে না আসতে আসতে বিএনপির একটা ধারণায় হয়ে গেছে যে নির্বাচন ছাড়া অন্য কেউ হয়তো তাদেরকে ক্ষমতায় বসে দেবে বা ইয়ে করবে, যেটা তারা গত জাতীয় নির্বাচনের আপনার বহিঃশক্তিদের দিকে আপনার তাকিয়েছিল। আমি একটা কথা বলি, দেখেন গণতন্ত্রে আমরা যেটা বলি, হ্যাঁ, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, হ্যাঁ, গণতন্ত্রে হচ্ছে মানুষের ব্যক্তি সত্তা, মানুষের ব্যক্তি অধিকার যদি খর্ব না হয় সেটাই হচ্ছে গণতন্ত্র, ঠিক আছে? আপনি দেখেন আমাদের বাংলাদেশে এ যাবৎকালে যতগুলো নির্বাচন হয়ে গেছে, সেটা এর আগে এইবার জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকটাই কিন্তু নমিনেশনগুলো দেওয়া হয়তো দলীয়ভাবে, এবং দলের সিদ্ধান্তের বাইরে কারো পক্ষে কোনো
নির্বাচন করার এখতিয়ার ছিল না, এমনকি কোনো সিদ্ধান্ত নেওয়ারও এখতিয়ার ছিল না, হলে সে আপনার বহিষ্কৃত হবে। এতদিন যাবৎ আমি বলি, এতদিন যাবৎ বাংলাদেশে যে আপনার গণতন্ত্র ছিল সেটা অফ দ্য পলিটিক্যাল পার্টি, ফর দ্য পলিটিক্যাল পার্টি, বাই দ্য পলিটিক্যাল পার্টি, নট আপনার গণতন্ত্র, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এইবারই জননেত্রী শেখ হাসিনা যে কোনো ইয়েতে এইবার সে দলের এই ব্যারিয়ারটা, এই দলের কাঠামোটা তুলে দিয়ে সবাইকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলেন। সেটা হচ্ছে কোথায়? জাতীয় নির্বাচনে, গত জাতীয় নির্বাচনে। ফলশ্রুতিতে আপনারাই সাক্ষ্য যে নৌকার বা দলীয় প্রতীকের বাইরেও অনেকগুলো নতুন মুখ আমরা দেখতে পাইছি, নতুন নতুন নেতৃত্ব আমরা দেখতে পাইছি। তারই ধারাবাহিকতায় নেত্রী এইবার এই স্থানীয় সরকার নির্বাচন থাকে, এখানে যেন প্রকৃত লিডার বা লিডারশিপ যার মধ্যে আছে, যারা জনগণকে নিয়ে চলে, জনগণের ম্যান্ডেট যাদের আছে, যারা নির্বাচন করতে চায় সবাই করতে পারবে, যারা জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে, যাদের নেতৃত্বে জনগণ থাকতে চায় তাদের নির্বাচিত করবে, তারা নির্বাচিত হয়ে আসবে, তাদের দ্বারা নতুন একটা বাংলাদেশ আপনার সামনে আপনার গড়বে। নতুন আমরা যে স্মার্ট বাংলাদেশ বলি, সে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রথমে আগে আমাদের এই নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে এই গণতন্ত্রকে স্মার্ট করতে হবে। সেই গণতন্ত্রকে স্মার্ট করার প্রথম পদক্ষেপ হচ্ছে দলীয় প্রতীকের বাইরে যে কেউ চাইলে নির্বাচন করতে পারবে এবং যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, ভোট। সেক্ষেত্রে আপনারা মনে করছেন যে জনপ্রিয়তা যাচাইয়ের একটা মানদণ্ড হতে পারে উপজেলা নির্বাচন? অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে স্থানীয় সরকারটা, যদি স্থানীয় সরকার হচ্ছে গিয়ে আপনার গণতন্ত্রের ভিত্তি। আপনার এই স্থানীয় সরকার থেকে যারা নির্বাচিত হয়ে আসবে, উপজেলা চেয়ারম্যান বলেন, হ্যাঁ, ভাইস চেয়ারম্যান বলেন, এরপরে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার, এরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, জনগণের মুখাপেক্ষি হওয়া শেখে, তাহলে বাংলাদেশে আর আপনার মনে করেন এই যে তথাকথিত এই মার্কা কেনা বেচা, তারপর আপনার ওই অগণতান্ত্রিক যে পদ্ধতিগুলো ছিল, সেগুলো আর সামনে ইনশাল্লাহ দেখতে হবে না। এটাই জননেত্রীর ভীষণ, এটাই জননেত্রীর মানে বর্তমানে এক নাম্বার আপনার প্রায়োরিটি। নির্বাচনে যেমনটি দেখেছি যে এরকম আসলে স্বতন্ত্রদের জন্য অবারিত যে একটা পদ্ধতি ছিল, সেখানে আমরা কিন্তু দেখেছি যে নিজ গৃহে গৃহদাহ চলছিল। নিজ গৃহে গৃহদাহ কোথায়? কারণ একটা বড় যদি রাজনৈতিক দল হয়, ঠিক আছে, আপনি দেখেন এখন আমেরিকার ইয়েদের মধ্যেও আছে, প্রত্যেকটা দল যেটা আপনার বড়, এত বড় একটা, এখানে আপনি একটা কথা চিন্তা করেন, আমরা 18 কোটি মানুষ। আজকে আপনি যদি কানাডার কথা চিন্তা করেন, আমাদের চাইতে 27 গুণ না কত গুণ বড়, সেখানে মানুষ আপনার জনগণের সংখ্যা হচ্ছে 4 কোটি না কত। আমরা 18 কোটি মানুষের দেশে যে দুইটা বড় দল বা 2-3টা বড় দল আছে, সেই দলের অনুসারী, অনুগামী অথবা কর্মীর সংখ্যা তাহলে কী পরিমাণ, এর মধ্যে 2-1টা এদিক ওদিক তো এটা হওয়াটা স্বাভাবিক। এটাকে আপনি কীভাবে, তাছাড়া আপনার মনে করেন, আমি আপনার যেটা মনে করি এই বিএনপির মানে তথাকথিত আপনার বিরোধী দলের ভোটে অংশগ্রহণ না করার কারণে, বিরোধী দল শক্তিশালী ভূমিকা রাখতে না পারার কারণে আজকে আওয়ামী লীগে নানা ধরনের মনে করেন টুকটাক হাইব্রিড ঢুকে যেগুলো হয়েছে, তার মধ্যে 2-1 জনের যদি এরকম হয়, আপনি যেটা বলতেছেন, এটা এমন কোনো ধর্তব্য কিছু না। এটাকে আপনি মনে করেন, এটাকে আপনি দেখেন যে বাংলাদেশে, সারা বাংলাদেশে কয়টা আসন এবং কয়টা জায়গায় আপনার এরকম। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এখনো বলছে যে উপজেলা নির্বাচনে অভ্যন্তরীণ কোন্দল থাকারই হচ্ছে আওয়ামী লীগের মূল চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ কোন্দল কোথায় হবে? কোন্দলটা কোনটা? আপনি কোন্দল বলতে কোনটা বোঝান? প্রতিযোগিতাকে যদি কোন্দল হিসেবে ধরেন তাহলে তো কোন্দল হবে, কারণ আমি আওয়ামী লীগের এইবার নেত্রী সরাসরি বলে দিচ্ছে, মন্ত্রী এমপি তারা তাদের আত্মীয় স্বজন তো দূরে থাক, তারা কাউকে সমর্থন দিতে পারবে না। যদি সমর্থন দেয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, সরাসরি কথা, এবং এটা খুবই আপনার জোরালোভাবে বলা, ঠিক আছে। আজকেও কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছি যে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। হ্যাঁ, ওনার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। আর যদি সে এই কাজ যদি আপনার করে থাকে, অবধারিতভাবে আপনি ধরে নেন যে তার বিরুদ্ধে কোনো না কোনো সাংগঠনিক ব্যবস্থা হবে, কারণ জননেত্রী শেখ হাসিনা এটার উপর এত গুরুত্ব দিয়েছেন। এবং আজকেও কাদের স্যার আজকেও এটা নিয়ে আপনার মিটিং করছেন, আজকেও কিন্তু তিনি সমস্ত নেতাকর্মীদের কাছে এই বার্তাটা আপনার পৌঁছা দিচ্ছেন, ঠিক আছে। একটা জিনিস আপনারা দেখেন, এত বড়, আমি যখন আমার একটা উপজেলায় যে আওয়ামী লীগের যে বিশাল একটা টিম আছে, ঠিক আছে, এই টিমের মধ্যে 4-5 জন প্রার্থী যদি দাঁড় হয়, এই 4-5 জন প্রার্থীর সাথে তাদের ভালো লাগা তাদের কর্মী সমর্থক আছে, এই কর্মী সমর্থকের মধ্যে নির্বাচন করতে গিয়ে যদি দলাদলি হয়, কিছু যদি হয়, আপনার এটা আপনার প্রতিযোগিতা নট, এটা আপনার কোন দল, আপনারা কোন দল। আমরা আসলে গণতন্ত্রের মানে চর্চা করতে না, মানে
চর্চা বহির্ভূত গণতন্ত্র করতে করতে, গণতন্ত্রের কথা বলতে বলতে গণতন্ত্র যেরকম করে ফেলছি, সেই রকম কোন দল কোনটা, আর কোনটা প্রতিযোগিতা, আর কোনটা আপনার প্রতিহিংসা, এই জিনিসগুলোই আমরা আপনার মনে করে ভুলে গেছি। কিন্তু প্রকৌশলী আজি, আপনারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে মন্ত্রী সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে, কিন্তু পরিবারতন্ত্রের প্রভাব কতটা আপনারা মুক্ত করতে পারবেন উপজেলা নির্বাচনকে? এটা তো তার একটা শুরুটা হোক না কেন। আজকে আপনি একটা বলেন যে আজকে আমার দেশের বয়স কত, 50, এই নির্বাচন, এইরকম একটা নির্বাচন তো এই 50 বছর হয় নাই। এটাকে আপনি শুরু ধরেন না কেন, এখান থেকেই হয়তো বা যাত্রা শুরু। যে বাংলাদেশের সৃষ্টি বঙ্গবন্ধু শেখ হাসিনা, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে, সেই বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক চর্চাটা শেখ হাসিনা তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আপনার মনে করেন হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং এইটা হচ্ছে গা তার ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে তার প্রথম আপনার পদক্ষেপ, এটাই আমরা মনে করতেছি। আপনারা বলছেন জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠি, কিন্তু বিএনপি কিন্তু দাবি করছে যে 7 জানুয়ারির নির্বাচন জনগণ নৌকা প্রতীক বর্জন করেছে বলেই আপনারা আসলে দলীয় প্রতীকের নির্বাচনে যাচ্ছেন না। আমি এ বিষয়ে আপনার মতামত নেব, তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে নিচ্ছি। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশসন্ধার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে উপজেলা নির্বাচন, দুদলের ভেতরেই বাড়ছে বিরোধ, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায়। অ্যাডভোকেট রফিক শিকদার, যে প্রশ্নটি আগের অংশে আপনার কাছে রেখেছিলাম, যে গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ নির্বাচন, সেই নির্বাচন বারবার মানে আপনারা বর্জন করছেন, বিএনপি আসলে অর্জন করছে না বিসর্জন? গণতন্ত্রের সংজ্ঞা কি আওয়ামী লীগ বুঝে? যে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল, বাকশাল কায়েম করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে মাত্র 4টি পত্রিকা রেখেছিল। যে আওয়ামী লীগ ক্ষমতা আসলেই ভোট চুরি, ভোট ডাকাতির অভিযোগ আসে। আজকের এই মাননীয় প্রধানমন্ত্রীর সাজানোর যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনের বর্জনের সিদ্ধান্ত বিএনপি নিয়েছে এবং অনেকগুলো দল নিয়েছে, অনেক সাধারণ সুশীল সমাজের মানুষও নিয়েছে। সেই জন্য কি তারা কি গণতান্ত্রিক নয়? অবশ্যই তারা গণতান্ত্রিক। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগণতান্ত্রিক এই নির্বাচনে বিএনপি সহ কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে যায়, অতীতে যেরকম নির্বাচনগুলোতে প্রহসন হয়েছে, তালবাহানা তামাশার নির্বাচন হয়েছে, সেই রকম একটি নির্বাচন হবে, সেটি স্পষ্ট। আজকে আমার ভাই আজিজ মিশির, উনি একজন প্রকৌশলী, তিনি বললেন যে এত বড় দল, প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, 16 জন বিএনপি সহ প্রায় 63টি রাজনৈতিক দল নির্বাচনে যায় নাই। দ্বাদশ জাতীয় নির্বাচনে, 7 জানুয়ারির কালো নির্বাচনে, সেই নির্বাচনে 16টি প্রাণ গেছে এই আওয়ামী লীগের আভ্যন্তরীণ গন্ডলে। হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে, অফিস, পার্টির আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, রাস্তাঘাট অবরোধ হয়েছে, ভাঙচুর হয়েছে, কোথাও কোথাও শুনেছি মামলাও হয়েছে, কিন্তু মামলা কেউ গ্রেপ্তার হয় নাই, কারণ এরা সবাই আওয়ামী লীগের ঘরের লোক। আমি স্বতন্ত্র, সব আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপি যারা আছে, তারা 28 অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশে এসেছিল, সেই সমাবেশটি ক্র্যাকডাউন করে, ব্যানার্কি করে, গুলি করে, টিয়ারশেল মেরে, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড পণ্ড করে দিয়ে বিএনপি সহ 26,000 নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়েছিল। মহাসচিব সহ অনেক নেতাকর্মী কারাগারে ছিলেন, অনেক দিন কারাগারে থাকার পরে তো ওনারা বের হয়েছেন, অনেকে সাজাপ্রাপ্ত হয়ে এখন কারাগারে আছেন, অনেকে বের হচ্ছেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির অঙ্গনে। মিথ্যা মামলায় অনেকে জেল খেটেছেন, পালায়া ছিলেন। এই যে আমাদের এই যে এবার ঈদ গেল, ঈদ তো সার্বজনীন হওয়ার কথা। আমি একটু আগে যে কথাটা বললাম, ঈদ হবে সার্বজনীন, সবার আনন্দের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো ঈদের ছুটি বুক করে, কিন্তু আমাদের ঈদটা কিন্তু সার্বজনীন হচ্ছে না। কেন হচ্ছে না বলতে জানবেন? যে আমরা আমাদের মুসলমানদের আমাদের ঈদের যে আমাদের যে একটা আভিজাত্য আছে, যে আমাদের এই যে প্রধানমন্ত্রী বলেছেন যে ঘরে ঘরে আনন্দ পৌঁছে দিতে চাই, ঘরে ঘরে কি আনন্দ পৌঁছে দিতে পেরেছেন? সবার ঘরে কি চাউল, পোলাও, সেমাই, ভাত, মাংস রান্না হয়েছে? এটা কি তিনি জানেন? আপনি কি বলতে পারবেন? দেশের যে রোজার মাসে যে অসহনীয়ভাবে দ্রব্যমূল্যের দাম বেড়েছিল, এই রোজার পর 1 মাস পরে যে ঈদ গেল, ঈদটা কি সার্বজনীন হয়েছে? সবাই ঈদ করতে পেরেছে? বহু মাস ঈদ করতে পারে নাই। আর রাজনৈতিকভাবে যদি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনও জেলে আছে, সবার জন্য ঈদ হয় নাই। সেই জন্য দেশটা আমাদের এরকম একটা সুন্দর অসাম্প্রদায়িক দেশ, সম্প্রীতির দেশ। এই দেশটাকে যদি আমরা রাজনৈতিক কিছু শুধু চরিত্র রাজনৈতিক ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আমরা যদি প্রতিহিংসার রাজনীতি করি, তাহলে এই যে আমাদের যে সৌন্দর্য আছে, আপনি সম্প্রীতির কথা বলছেন, কিন্তু ওবায়দুল কাদের কিন্তু বলেছেন যে বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা হবে। দেখুন, ওবায়দুল কাদের তিনি একজন যোগাযোগ সেতু মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী। তিনি
আজকে যে যোগাযোগ ব্যবস্থা, প্রতিদিন পত্রিকার পাতায়, টেলিভিশনের পাতায় যা দেখি, সর্বশেষ আপনি নিজেও জানেন যে জালকাঠিতে যে কাজটি হলো, যে ট্রাকের আমি জানি যে 20 টনের ট্রাক, সেই ট্রাকের ড্রাইভার ষষ্ঠী ছিল না, ট্রাকের আপনার মেয়াদ ছিল কিনা, এই যে আমাদের প্রায় 16টি, আরও এখন হাসপাতালে আছে, আরও বোধহয় অনেকগুলো প্রাণ গেছে। এই যে তরতাজা প্রাণ কেড়ে নিল, অবৈধকাদেরকে ফিরে দিতে পারবে? তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিএনপিকে গালাগালাজ করে, বিএনপি নিয়ে কথা বলে, ওনার সেতু নিয়ে, ওনার পথ নিয়ে, ওনার রাস্তা নিয়ে, ওনার গাড়িগুলো নিয়ে উনি কথা বলে না। ওনার যোগাযোগ ব্যবস্থা কী হচ্ছে, যোগাযোগে যে প্রতিদিন যে দুর্ঘটনা ঘটছে, এগুলো নিয়ে তিনি কথা বলেন না। তিনি যান না ছুটে, কিন্তু জালকাঠি গিয়েছেন কিনা আমি এখনও জানি না, সেখানে স্পটে গিয়েছেন কিনা আমি জানি না। একইভাবে যদি বলেন রাজনৈতিক নেতারা কোথাও দুর্ঘটনা ঘটলে, সুবিধা বিপদ আপদে যায়, বিএনপি নেতারাও যায়, কখনো কোনো আওয়ামী লীগের নেতারাও যায়। আমি প্রশাসনের নেতাদের উপরে শ্রদ্ধা রেখেই বলি, প্রশাসনে যারা আছে তাদেরও যাওয়া উচিত ছুটে, সংশ্লিষ্ট যারা প্রশাসনে আছে তারা কিন্তু সেভাবে যায় না, সেভাবে ব্যবস্থা নেয় না বলেই আজকে প্রতিনিয়ত দুর্ঘটনায় আমাদের প্রাণগুলো যাচ্ছে। আওয়ামী লীগের আমলে যে পরিমাণ দুর্ঘটনা হয়েছে, ট্র্যাজেডি, আপনার আগুন নিমতলাতে, আপনার রানা প্লাজায়, আপনার এই যে বঙ্গবাজারে, তারপরে এই যে সড়ক দুর্ঘটনা যে পরিমাণ, আমি তো বলি যে ট্র্যাজেডির দুর্ঘটনার একটা সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকারই নাই, কোনো যৌক্তিকতা নাই। তারা যত তাড়াতাড়ি ক্ষমতা থেকে সরে যাবে, বাংলাদেশের সাধারণ মানুষ 18 কোটি জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। নির্বাচন তো অবশ্যই হবে, নির্বাচন তো আমরাও চাই। নির্বাচনের মাধ্যমে বিএনপি বারবার ক্ষমতা এসেছে, বিএনপির নেতাকর্মীরা বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু কার অধীনে কোন নির্বাচনে আমরা যাব? আমরা আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনে, এই তামাশা নির্বাচনে কেন? আওয়ামী লীগের এই তামাশা নির্বাচন জনগণ বিশ্বাস করে না। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেছিলেন আজ থেকে আরও 10 বছর আগে, আমার সাথে একটা টক শোতে ওনার কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে দলীয় প্রতীক দিয়ে স্থানীয় সরকারটাকে ধ্বংস করে দিল আওয়ামী লীগ। যে কারণে সুশীল সমাজে যারা আছে, সমাজে অনেক সুশীল সমাজের লোক দেখবেন, তারা সমাজে কাজ করতে চায়, প্রতিনিধিত্ব করতে চায়, তারা সরে গেছে এই নৌকার ভয়ে, তারা এখন আসতেছে না। তাদেরকে আবার আনার জন্য আওয়ামী লীগ এত বছর পরে চিন্তা করেছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করে না এখন জনগণ, আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। সেই কারণে আজকে আওয়ামী লীগ বলতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগের প্রধান সভানেত্রী, যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ভাতিজা, ভাগিনা, ছেলে, আত্মীয় স্বজন কেউ যেন, খুব কাছের যারা আছে তারা যেন নির্বাচন থেকে সরে যায়। তাহলে আমি বলবো যে আওয়ামী লীগের বাকি যারা আসল সদস্য তারা কি তাদের পরিবারের লোক না? আমি তো মনে করি একটা রাজনৈতিক পরিবার, একটা দেশের সবাই তো একটা আওয়ামী লীগের শেখ হাসিনার পরিবারের লোক, যদি বলেন প্রধানমন্ত্রী দেশটা। এরপর আপনি যদি বলেন দল, প্রত্যেকটা দলের একদম তৃণমূল পর্যন্ত সবাই তো আমাদের পরিবারের লোক, সেটা আমার ভাই হোক, আমার বোন হোক, আমার আত্মীয় স্বজন হোক, সবাই আমরা একটা পরিবারের সদস্য। তাহলে ভাগ করে দিলেন, এখানে ভাগ করে দিলে গণতন্ত্রের উপরে কি চপের ঘাত করলেন, সংবিধানের উপরে। কিন্তু অ্যাডভোকেট রফিক শিকদার, যেমনটি আসলে ক্ষমতাসীনরা বলছে যে উপজেলা নির্বাচনকে পরিবারতন্ত্রের প্রভাব মুক্ত রাখতেই এই নির্দেশনা, তাহলে আপনি কি মনে করছেন উপজেলা নির্বাচনে এই সিদ্ধান্তের কতটুকু বাস্তবায়ন হতে পারে বা কতটুকু প্রভাব আসলে ফেলে? আওয়ামী লীগ কি পরিবার মুক্ত? আওয়ামী লীগ যে রাজনীতি দীর্ঘদিনের, আওয়ামী লীগ যে পার্লামেন্টে আপনি যদি দেখেন, তারা কি পরিবার মুক্ত? এখানে শুনেন, আপনি যেখানে থাকবেন, আপনার থেকে আপনি একটা জায়গায় সঠিক থেকে তারপর আপনি আরেকটা মেসেজ দেন, মানুষ গ্রহণ করবে। আমরা তো নিজেই তো পরিবারতন্ত্রের বাইরে যেতে পারে নাই। আওয়ামী লীগ কি রাজাকার মুক্ত? আওয়ামী লীগের মধ্যে অনেক রাজাকার আছে, তারা স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। আওয়ামী লীগ ভোটের অধিকারের কথা বলে। আওয়ামী লীগকে ভোটচোর বলে গেছে সাংবাদিক বিএম মুসা শেখ। গতকাল এই দিনটা ছিল, ওনাদের একটা আমরা স্মরণ সভা করেছিলাম অনেক আগে, মারা গেছে 14-15 সালে। তিনি বলেছেন প্রেস ক্লাবে জীবদ্দশায় যে আওয়ামী লীগকে যেখানেই পাবেন বলবেন যে ওরা ভোটচোর, যে তুই চোর বলে গেছেন। অথচ তিনি কিন্তু অ্যাডভোকেট রফিক শিকদার, পরবর্তী অংশে আবারও ফিরছি। প্রকৌশলী আজিজ বেশির, যেমনটি আসলে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলছিল যে কোন নির্বাচনে যাবে, তামাশার নির্বাচন? আচ্ছা, আপনি বলুন তো, এ যাবৎকালে যতগুলো স্থানীয় নির্বাচন আপনার হয়েছে, হ্যাঁ, সেটা যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও কি বিএনপির সরকারের ইয়েতে হয় নাই? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন স্থানীয় সরকার নির্বাচনটা তো তত্ত্বাবধায়ক, ওনাদের যেটা বলতেছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয় না, এটা যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের আন্ডারই হয়, ঠিক আছে? বরং এইবার জননেত্রী শেখ হাসিনা যে কয়েকটা ক্লজ তিনি যুক্ত করছেন, সেগুলো হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আপনার মনে এখন দেখেন, এই যে শুধুমাত্র গীবত চর্চা, এই গীবত চর্চাটা যদি জনগণ এই গীবত চর্চাটা নিত, তাহলে আজকে এতদিন বিএনপিকে এই অবস্থায় পড়ে থাকতে হয় না, ঠিক আছে? আপনি এই যে উনি যে বললেন যে ঈদটা কি আপনার সার্বজনীন হয়েছে কিনা, ওনারা কয়জন নেতাকর্মী গ্রামাঞ্চলের কয়টা ঘরে আপনার গেছে, সার্বজনীন হয়েছে কি হয় না কীভাবে বুঝলো? আপনি একটা কথা বলেন, আমেরিকাতেও কিন্তু প্রতি লক্ষ জনগণের মধ্যে 117 জন, ঠিক আছে, রাস্তায় ঘুমায়।
তাদের কিন্তু আপনার আবাস নাই, ঠিক আছে? এখন আপনি বলেন ওই 117 জনের 63% আবার উইথ ফ্যামিলি সহ, আবার বাকিটা হচ্ছে ফ্যামিলি ছাড়া। এখন গণতান্ত্রিক কাঠামোতে কিছু দরিদ্র হতদরিদ্র মানুষ থাকবেই, ঠিক আছে? আবার কিছু আপনার উচ্চবিত্ত আপনার মনে করেন থাকবে, যারা আপনার খুবই আপনার, এটা আপনার মনে করেন এটা আপনার গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে পড়ে। এখন উনি যে আরও কী যেন বললেন, এই যে উনি বলতেছেন যে ভোট চোর অমক চোর অমক, মানুষজন এগুলো শুনতে শুনতে বুঝছেন, মানুষজনের কান, উনারা যা বলে মানুষজন ঠিক ওই একই কথা বলে উল্টা গালি দেয়। যদি নাই দিত, উনাদের কথাতে যদি জনগণ কর্ণপাত করতো, তাহলে আজকে আওয়ামী লীগ না পৃথিবীর কোনো সরকারই এইভাবে ক্ষমতা থাকতে পারে না। জনগণ না চাইলে কোনো সরকারই টিকতে পারে না। জনগণ যদি উল্টো কথা বলছে, বিএনপি বলছে যে আপনারা ক্ষমতা দখল করে রাখলেও কিন্তু দখলটা আমরা কিভাবে করি বলেন, কিভাবে করি দখলটা কিভাবে করি? আমি তো আপনার মনে করেন যে এখানে তো আপনার মনে করেন যে পারমাণবিক বোমা বা আপনার মিসাইল নিয়ে আসি নাই, ঠিক আছে? আমরা জনগণ দিয়েই তো আমরা আপনার দখল করে আসি। জনগণ দিয়ে দখল করাটাই তো আপনার মনে করেন জাস্ট গণতন্ত্র। আপনি যে বলতেছেন পুলিশ প্রশাসন অমুক তমুক, পুলিশও তো আপনার ভোট দেয়, পুলিশও তো জনগণের অংশ। আপনি এই পুলিশ তো একসময় আপনাদের ছিল, এই আর্মি একসময় আপনাদের ছিল, আজকে আপনাদের কাছে নাই কেন? একটা বারও নিজের দিকে তাকান, আত্মসমালোচনা করেন। আপনারা হঠাৎ করে একদিন ক্ষমতা থেকে বের হয়ে আসা দেখলেন যে সেই আর্মি সেই পুলিশ আপনাদেরকে নিয়ে পিটাচ্ছে। কেন পিটাচ্ছে? কেন আপনাদেরকে তারা আপনার নিজের দিকে তাকান না কেন? আপনারা নিজের মানে নিজের অ্যানালাইসিস যদি আপনারা নিজেরা করতে পারতেন, তাহলে আজকে আপনাদের এই অবস্থা হয় না। আপনি যেটা বারবার করে ভাইকে আপনারা বলতেছিলেন ভোট, গণতন্ত্রের খাদ্য হচ্ছে ভোট, অক্সিজেন হচ্ছে ভোট। একটা প্রাণী যে যেমন অক্সিজেন ছাড়া আপনারা মনে করেন আপনার বাঁচতে পারে না, কোনো রাজনৈতিক দল ভোট ছাড়া টিকে থাকতে পারে না। যদি টিকে থাকতে পারতো, আপনি ইমরান খানের মতো আইসিইউতে নিয়ে গেছেন কে, যেমনটি অ্যাডভোকেট রফিক শিকদার বলছেন, আইসিইউতে পূর্ণ গণতন্ত্র আছে। এখন যে ইচ্ছা সে আপনার নির্বাচন করতে পারতেছে, যে ইচ্ছা। এখন যদি আমি বলি, আমরা তো শুধু আওয়ামী লীগে, যারা আওয়ামী লীগ করে তাদেরকে তারা ভোটে আপনার দাঁড়াতে পারবে যে কোনো আপনার মার্কানে, সেটা তো আপনার বলা হয়নি। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যা আছে, মানুষ এই দেশের নাগরিক, সে আপনার ভোটে আপনার দাঁড়াতে কিন্তু প্রকৌশলী আজিজ বিশের তারপরেও আসলে বিরোধী দল কেন বারবার অভিযোগ করছে যে 7 জানুয়ারির দামি নির্বাচনের মধ্য দিয়ে আপনারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছেন? এটার পিছনে কারণটা হচ্ছে যে ওনারা এমন ভীত যে ওনারা যদি পার্টিসিপেট করে, হ্যাঁ, ওনাদের অবস্থাটা এমন দাঁড়াবে, তখন ওই আমরা যেটা বলতেছি না, তাদের আসল চেহারাটা আপনার ফুটে উঠবে। এই ভয়ে তারা ভীত হয়ে তারা মানে জাস্ট নির্বাচনের বাইরে থেকে একটা দল হিসাবে করছে, ওই যে দল স্বরূপ বিভিন্ন দিক থেকে কিছু সুবিধা পাওয়া যায়, সেই সুবিধা। দেখুন, আপনি একটা কথা বলছেন যে আমাদের এই দেশে মানুষ দুজনকে খুব স্মরণ রাখবে, বেগম খালেদা জিয়াকে স্মরণ রাখবে অনেকদিন মানুষ, যুগ যুগ ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সহ অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শেখ হাসিনাকে দল কি আপনার নিষিদ্ধ করে দেওয়ার পরেও সে কিন্তু ভোট থেকে আপনার দূরে সরে নাই। কারণ সে জানে যে ভোটে যদি অংশগ্রহণ না করে, তাহলে যারা আপনার প্রতিনিধি, যারা নেতা, তারা আপনার মনে করেন ঠিক আছে। আপনি আবার ভারত ছেড়ে এখন পাকিস্তানে চলে গেছেন, আমি বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের কথা বলি। তো সেখানে দেশের মানুষ আবার শেখ হাসিনাকে মনে রাখবে ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য, ইতিহাসের কালো অধ্যায় কয়েকটা দিন রচিত করার জন্য। যেমন আপনার 5 জানুয়ারি 2014 সালে, আপনার 30 ডিসেম্বর 2018 সাল, 29 ডিসেম্বরই হয়ে গেছে ভোট, আর 7 জানুয়ারি 2024 সাল। এই 3টি দিবসকে ভোটের রাজনীতিতে কালো অধ্যায় হিসেবে শেখ হাসিনাকে মানুষ চিরদিন স্মরণ করবে। কিন্তু অ্যাডভোকেট রফিক শিকদার, যেমনটি ক্ষমতাসীনরা বলে যে আসলে আপনাদের দলের মধ্যে নেতৃত্ব সংকট রয়েছে, আপনাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, আপনাদের নির্বাচন ভীতি রয়েছে, এটা বলছি। আর ইতিহাসের পাতায় 25শে মার্চ, 30শে মে, 15ই আগস্ট, এরকম অনেকগুলো দিন মানুষ মনে রাখবে শ্রদ্ধার সাথে। এখন আপনি আসুন যে ভোটের রাজনীতিতে বিএনপি 18 সালে যায় নাই। আওয়ামী লীগের নেতারা কখনো কখনো বলে যে বেগম খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান দেশের বাইরে, সেজন্য বিএনপি নির্বাচনে যায় না। 18 সালে কি বেগম খালেদা জিয়া মুক্ত ছিলেন? 18 সালে কি 2000 জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছিলেন? আসেন নাই। সেই নির্বাচনটি তো এই আওয়ামী লীগের নেতৃত্ব বঙ্গভবনে বলেছিলেন সুষ্ঠুভাবে নির্বাচন হবে। তিনি কি নির্বাচনটা সুষ্ঠু দিয়েছিলেন? কিন্তু 29 ডিসেম্বর তো কাজে 18 সালের নির্বাচনই বাংলাদেশে একমাত্র নির্বাচন যেখানে
কোন একটা রাজনৈতিক দল, ঠিক আছে, একই আসনে 2-3 করে আপনার নমিনেশন দিয়েছিলেন। এই যে দলীয় তন্ত্র, দলের সিদ্ধান্ত, মানে দলের উপর থেকে যেটা আসবে, আসলে একই আসনে কয়জনকে সে আপনার নমিনেশন দিচ্ছে সেটাও তার আপনার মনে করেন ইয়েতে নাই। এই দলীয় তন্ত্র থেকে বের হয়ে আসতে হবে, দলের মধ্যে আগে গণতন্ত্র নিয়ে আসতে হবে। ওনাদেরকে বলেন ওনারা নিজের দলকে গণতান্ত্রিক করে তুলুক, তাদের দলে গণতন্ত্র আপনারা প্রতিষ্ঠা করুক, এরপরে গণতন্ত্রের কথা বলুক, জনগণ হয়তো বা শুনবে, ঠিক আছে। কিন্তু ওনাদের মুখে গণতন্ত্রটা আপনার মানা না। কারণ হচ্ছে যে যারা একই আসনে 2-3 করে নমিনেশন দিচ্ছে এবং শোনা যায় সেটা আপনার হাদিয়ার বিনিময়ে, সেটাকে আপনার গণতন্ত্র বলে না, ঠিক আছে। গণতন্ত্র কেউ যদি পার্টিসিপেট না করে, আপনি হাদিয়ার বিনিময় যদি বলেন, এইবার যে নির্বাচনটা হলো দ্বাদশ নির্বাচন, আওয়ামী লীগের, বিএনপি যায় নাই, অনেকেই যায় নাই, এই নির্বাচনে আপনারা কি পরিমাণ হাদিয়া গ্রহণ করেছেন? আমি আমার জানা মতো আমরা করি, আমার জানা মতো আমরা করি। এগুলো কি করেছে? কারো যদি জনগণ জানতে চায়, জনগণের মধ্যে আছে প্রশ্ন। কারো যদি এত বেশি হয়ে থাকে, আপনি গণতন্ত্রের জন্য যে মায়া কান্না করেন, গণতন্ত্রের বিন্দু মাত্র, আমি একটা কথা বলছি, গণতন্ত্রের শুনেন, দেশের যে অর্গানগুলো আছে সবগুলো অর্গান আপনারা ধাপে ধাপে হত্যা করেছেন, তুলিশাত করেছেন। আপনি গণতন্ত্রের প্র্যাকটিস আপনারা জানেন? আপনাদের মুখে গণতন্ত্র মানায় না। বেগম খালেদা জিয়ার 2 কোটি টাকা 8 কোটি টাকা পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়াকে আপনি আজও আপনার মুক্ত করেন না, আপনার মুক্তি দেন। দেখেন, আমি অত বড় জিনিস নিয়ে আমি আপনার কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে কোনটা, যে গণতান্ত্রিক চর্চা করতে হলে আগে নিজের ঘরে করতে হবে, আগে নিজের দলে করতে হবে, তারপরে আপনাদের নেতৃত্ব বলে, আপনার দল বলে কি, আপনার দল বলে যে গণতন্ত্র বড় কথা নয়, উন্নয়ন বড় কথা। দলে গণতান্ত্রিক চর্চা, উন্নয়ন কি হয়েছে সেটা বলতে পারেন? উন্নয়ন তো দুর্নীতিতে আপনারা চ্যাম্পিয়ন হয়ে গেছেন, দুর্নীতিতে 6 লাখ হয়ে গেছে, মেগা দুর্নীতি হয়ে গেছে। দুর্নীতি প্রুফ করতে পারবেন? আপনার ইঞ্জিনিয়ারদের মধ্যে তো ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে না, শুনুন, আপনারা তো ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে। বিএনপির মধ্যেও বিএনপির লোক তো আপনার বিএনপি করে এরকম আপনারা কি হয়েছে, আপনারা মৌখিকভাবে না বলে কি করেছে আপনারা দেখেন না, আপনারা ডকুমেন্টে চলে আসছে, আপনারা দেখেন না, কথায় আপনাদের এই সমস্ত করেছেন, প্রাইভেট হাসপাতাল আমরা দখল করতেছে, এই সমস্ত মৌখিক কথা দেখেন না, মৌখিক কেন পত্র-পত্রিকাতে ভেসে আসতেছে, ঠিক আছে। সর্বশেষ নয়াদিগঞ্জ শুনেন আমি আপনাকে বলি, ভাই ডকুমেন্ট অর্থনীতিতে আপনারা এমন দেরি হয়ে গেছেন। সর্বশেষ আপনাকে বলে ডকুমেন্টারি, গতকাল নয়াদিগন্ত পত্রিকাতে আসছে, দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব হলো ব্যাংকের মোট তরল সম্পদ রয়েছে 4,24,461 কোটি টাকা। এর মধ্যে 3,10,589 কোটি টাকা সরকারের কোষাগারে আটকে আছে, যে কারণে সাধারণ মানুষ যে সঞ্চয় করা সে টাকা পাচ্ছে না। আপনি কি জানেন এটা তরলীয় সংকট দেখা দিয়েছে? আপনি কি জানেন সারা পৃথিবীর আওয়ামী লীগ সরকার, আমরা আবার সারা পৃথিবীতে যান, সারা পৃথিবীতে না না শুনেন, সারা পৃথিবীতে কি ভারতে আপনার 100 টাকা মালটার দাম, আর আমার বাংলাদেশে রোজার সময় মানুষ খায় 300 টাকা মালটা, এখনো 300 টাকা মালটা। আপনি বিশ্ব কি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনি আসেন, সাবকন্টিনেন্টাল আসেন, আপনি কথা বলার সুবিধা হলে ইউরোপে যান, জার্মানিতে যান, প্রতিবেশী রাষ্ট্রে থাকেন। মুক্তবাজার বলতে কি বোঝেন আপনি? এখানে মুক্তবাজারে আপনি জিনিসটা কিনে নিয়ে আসবেন, এখানে বিক্রি করতেছেন। সাধারণ জনগণ কেন, সাধারণ জনগণ মুক্তবাজার কি বুঝে? সাধারণ জনগণ মুক্তবাজার বুঝে যে আমি ডাল ভাত খেয়ে বাঁচবো। সাধারণ জনগণ যদি ডাল ভাত খেয়ে তাহলে আজকে আপনাদের এত চিল্লাইতে হতো না, এত চিল্লেও কোনো কাজ হচ্ছে না। কারণ কি, সাধারণ মানুষ ভালো আছে, সাধারণ মানুষ পেটে ভালো আছে, তারা গুলিকে ভয় পায়, তারা অস্ত্রকে ভয় পায়, তারা মামলাকে ভয় পায়, জেলকে ভয় পায় না। আমরা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করি, আমরা ভয় পাই না। না না, আমরা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করি, আমরা যারা বিএনপি করি আমরা ভয় পাই না। সাধারণ মানুষ আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই, আমরা কাউকে ভয় পাই না। সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষের জন্য আমরা রাজনীতি করি। আপনারা উপজেলা স্থানীয় সরকারটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন দলীয় প্রতীক দিয়ে। দলীয় প্রতীক সব ভালো মানুষের নির্বাচনে গেছে, এখন আর যেতে চায় না। এক্সপেরিমেন্টাল কামড়াকামড়ি লাগছেন। আওয়ামী লীগ দামি, আওয়ামী লীগ স্বতন্ত্র মারামারি করতে করতে এখন নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী বলতেছেন ইলেকশন করতে যাবে না। মারামারিটা কাকের মাংস খায় না বলেন তো, কিন্তু আওয়ামী লীগের মাংস হচ্ছে। আপনি যতদিন এই যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একসাথে আপনার নৌকা থেকে আওয়ামী লীগ থেকে মানুষের মুখ ফিরে নিচ্ছে। স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধানে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। প্রকৌশলী আজিজ মিশির, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি আসলে বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করছেন যে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা, এবং বর্তমানে বাংলাদেশে এক বিকট স্বৈরাচারের অভ্যুদয় হয়েছে।
আপনি চিন্তা করেন 18 কোটি মানুষকে যদি ভয় দেখানো যায়, ঠিক আছে, এটা উনি রিজভী সাহেব বলতে পারেন, উনি আসলে এক এক সময় এক এক কথা বলেন। উনি আপনার আমেরিকা থেকে ধরে নিয়ে এসে আপনার সাংবাদিক সম্মেলন করেন, কত কিছু করেন। ওনার পক্ষে আসলে সব কিছু বলা সম্ভব, তবে 18 কোটি মানুষকে ভয় দেখানো সম্ভব না। যদি 18 কোটি মানুষের, ভাই যেটা বললো, যদি আসলেই যদি সেরকম ঘটনা ঘটতো যে 18 কোটি মানুষ যদি আপনার সমস্যায় থাকতো, তাহলে কখনোই এইভাবে দেশ আপনার চলতো না। এত শৃঙ্খলিতভাবে, এত সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে আপনার দেশ আপনার চলতো না। এরপরও বিএনপি কেন অভিযোগ করে যে বহুদলীয় গণতন্ত্রের দেশ থেকে আপনারা একদলীয় শাসন ব্যবস্থার দিকে হাঁটছেন? আমরা হচ্ছে একদলীয়। এখন যদি আপনি না আসেন, বিএনপি না আসলে অন্য এই জায়গাটা হয়তো বা অন্য কোনো দল দ্বারা হয়তো বা কোনো না কোনো সময় আপনার অবশ্যই এই স্থান কখনো খালি থাকে না, ঠিক আছে। হ্যাঁ, কেউ না কেউ এসে সেটা আপনি পূরণ করে। আমি জানি না কি হবে। আমি চাই যে বিএনপির মতো ঐতিহ্যবাহী দল টিকে থাকুক। এবং সত্যিকার কথা বলি, আমাদের সমসাময়িক যারা আপনার ছাত্র দল করতো, ওরা ওই সময় আর এখনো তারা, বিএনপির এই নির্বাচন বর্জনের রাজনীতি আমাদের পুরো রাজনীতিকে সামগ্রিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত করছে? অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি যে আমাদের যদি গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত যদি হয়, আজকে যে নেত্রী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে আপনার এটা শুধুমাত্র বিএনপির কারণে। কারণ বিএনপি আসতেছে না বিধায় বাধ্য হয় এই টাইপের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আপনি একটা মনে করেন, বিএনপি গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দল খুবই দরকার, ঠিক আছে। এই শক্তিশালী বিরোধী দল না থাকাতে যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, সেই প্রবলেমগুলোর কারণে নেত্রী আজকে এই টাইপের সিদ্ধান্ত নিতে আপনার বাধ্য হচ্ছে যে এমপি মন্ত্রী কেউ কাউকে সমর্থন দিতে পারবে না, কারো পরিবারের কেউ আপনার দেখেন, আমাদের একটা জাতিগত কিছু আপনার প্রবলেম আছে। গণতন্ত্রে কখনো আবেগ অনুভূতির কোনো স্থান নাই, এখানে যুক্তি তর্ক এবং আপনার থেকে দেখেন, আমরা নেতা আপনার মারা গেল, নেতার বউরে আপনার রান্নাঘর থেকে নিয়ে এসে আপনার দাঁড় করে দিল, আমরা নেতাকে জীবনে যে পরিমাণ ভোট দিই নেই তার চাইতে ডাবল ভোট দিয়ে আমরা নির্বাচিত করি। এটা কখনো গণতান্ত্রিক চর্চার মধ্যে হয় না। আজকে যে উদ্যোগটা নেত্রী নিছে, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী। এই পরিবারতন্ত্র থেকে বা নিজেদের এই যে বলয় থেকে, প্রত্যেকটা যারা এমপি বলেন, মন্ত্রী বলেন, তাদের বলয় বহির্ভূত যে স্থানীয় নেতৃত্ব তৈরি করা, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সবারই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সবাইকেই এখানে পার্টিসিপেট করা উচিত, এবং দল মত নির্বিশেষে। এবং আমি বলি, বিএনপিকে যদি গণতান্ত্রিক হয়, গণতন্ত্র মনা হয়, তাহলে গণতন্ত্রের যেটা দলীয় সিদ্ধান্ত, যে যদি এই স্থানীয় সরকার নির্বাচনে তাদের কোনো প্রার্থী পার্টিসিপেট করে, তাদেরকে বহিষ্কার করা হবে, এখান থেকে বের হয়ে আসুক, ঠিক আছে। তারা বলুক যে আমরা দলীয়ভাবে কোনো অংশগ্রহণ করতেছি না, বাট আমাদের যারা আছে তারা অ্যাজ এ জনগণ হিসাবে, জনতা হিসাবে তারা যদি তাহলে আমাদের সেখানে কোনো কিছু যায় আসে না। আমরা আসলে এই মুহূর্তে কতটা গণতন্ত্র মনে এবং রাষ্ট্রের প্রতি বিএনপি কতটা দায়বদ্ধ? না, রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল এবং বিএনপি সবসময় আছে, অতীত ছিল, এখনও আছে। এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই দেশের জন্য যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, এবং আমরা এখনও গণতন্ত্র উদ্ধারের জন্য সংগ্রাম করছি। এখন আমার কথা হলো যে এই যে আমার ভাই বললেন যে বিরোধী দল শক্তিশালী বিরোধী দল, জাতীয় পার্টি তো নির্বাচনের আগে আওয়ামী লীগের কাছে, সরকার প্রধানের কাছে গিয়েছে সিটের জন্য, সিট নিশ্চয়তার জন্য। সিট নিয়েছে, 11টা না 12টা সিট পেয়েছে। এটা নিয়ে বিরোধী দল গেছে। যে দেশে নির্বাচনের আগেই বলা যায় বিরোধী দল কে হবে, সরকার নির্ধারিত থাকে আগেই যে কারা সরকার আসবে, সরকারি দল হবে, সেই দেশে আবার গণতন্ত্রের চর্চা কোথায় হবে? আপনার এখানে আজকে যে উনি অর্থনীতির কথা বলেন, বিএনপি যখন ক্ষমতা ছাড়ার 2008 সালের কথা যদি বলেন, 14,000 টাকার ঋণ ছিল মাথা পিছু, আর আজকে 1.5 লাখ টাকা ঋণ মাথা পিছু। যে সন্তানটা আজকে জন্ম নেবে 1.5 লাখ টাকা নিয়ে জন্ম নেবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আজকের এই দিনে গতকাল কিন্তু আমাদের ইলিয়াস আলী সিলেট বিভিন্ন বিভাগের সাংগঠনিক রাজনৈতিক বাস্তবতার চিত্র তুলে ধরলেন অ্যাডভোকেট রফিক শিকদার। সেখানে আসলে বিএনপি কতটা দায়িত্বশীল আচরণ করছে? না, বিএনপি অবশ্যই গণতন্ত্রের জন্য প্র্যাকটিস করছে এবং গণতন্ত্র উদ্ধার করার জন্য বারবার কাজ করছে এবং লড়াই করছে। যদিও কখনো কখনো গণতন্ত্রের আন্দোলন সংগ্রাম ব্যাহত হয়, কিন্তু ব্যর্থ হয় না। রিজভী আহমেদ যে কথাটি বলেছেন যে 18 কোটি জনগণ ভয় পায় হাসিনাকে, এটা বলেছেন? কি বলেছেন? 18 কোটি জনগণ ভয় পায় কাউকে, এইটা কোনোদিন বিশ্বাসযোগ্য হতে পারে না। মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা। এখন 18 কোটি মানুষকে কিন্তু আওয়ামী লীগ ভয় পায়, এটাও সত্য। রুহুল কবির রিজভী যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ ভয় দেখায়, হ্যাঁ, ভয় ভীতি দেখায় জনগণকে, এটা সত্য। একইভাবে
সুষ্ঠুবাদ নির্বাচন হলে 18 কোটি মানুষ যে কাকে ভোট দেবে সেটা কিন্তু আওয়ামী লীগ বোঝে, সেখানে সাধারণ জনগণকে আওয়ামী লীগ ভয় পায়, সভা সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশকে আওয়ামী লীগ ভয় পায়, একসাথে বড়টি সমাবেশ হবে সেটিকে আওয়ামী লীগ ভয় পায়, কারণ ওই সেই সমাবেশে তো আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ কথা বলবে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে সে আওয়ামী লীগ চায় না, সেই জন্য তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না। আওয়ামী লীগের গণতন্ত্র কোথায় আছে ভাই? যে তারা যে 2024 সালে নির্বাচনটি করলো, তাদের গঠনতন্ত্রে তো 48-এর 1 অনুচ্ছেদে গণতন্ত্রে বলা আছে একাধিক প্রার্থী দাঁড়াইতে পারবে না, তারা তো একাধিক প্রার্থী দাঁড়ালো, মুখের কথাই গণতন্ত্র সংশোধনী আইসা পড়ে। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন স্থানীয় সরকার নির্বাচন চেয়ারম্যান বা আপনার মেম্বারদের এখানে কি হতো, আপনার এক এক প্রার্থীর লোকজন ভোট কেন্দ্রকে আপনার মনে ঘেরাও করে রাখতো, ঠিক আছে, যাতে কোনোভাবে মানে ইয়ের ভিতর গণনার মধ্যে কোনো ধরনের কেউ যেন আপনার সমস্যা ক্রিয়েট করতে না পারে, অপোজিশনের লোক যেন জাল ভোট দিতে না পারে। আপনাদের যদি এতই যদি জনপ্রিয় আপনারা যেটা বলতেছেন, আপনাদের লোক যদি ভোট কেন্দ্র আপনার মনে দখল মানে ঠিক মতো পাহারা দিয়ে রাখে, সেখানে ভোট চুরি বা সেখানে ইয়ের অপশনটা থাকে। আমার মনে হয় যে আমার ভাই থাকে না কোথায়, আমার ইঞ্জিনিয়ার ভাই বোধহয় বাংলাদেশে থাকেন না, তিনি বোধহয় ঘুমায় থাকেন, তিনি জানেন না যে নির্বাচনের আগেই 15 দিন 1 মাস আগে থেকেই প্রশাসনের লোকেরা, পুলিশ প্রশাসনের লোকেরা নির্দেশিত হইয়া, সরকারের নির্দেশিত হইয়া বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে বাড়ি বাড়িতে হানা করে যেন থাকতে না পারে, কেন্দ্রের আশেপাশে যেন যেতে না পারে, তারাই তাদের দলের লোকেরা কেন্দ্রে গিয়ে ভোট দখল করে তারা দিনের ভোট তারা রাতে নিয়ে যায়। উনি বোধহয় ভুলে গেছে, এখন যদি উনি আগে কোন আমলে চলে গেলেন, সেই আমলে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, উনি কি এখন সেই আমলে বোম মারবে, আপনি কিছু বলতে পারবেন না, আপনি সরকার, এই কারণে আপনি কোনো কিছু বলতে পারবেন না, আপনি চুপচাপ থাকবেন। আপনারা জাস্ট এত পাপ এত অন্যায় করেছেন, আপনি ইলিয়াস আলীকে গুম করেছেন আজকে 12 বছর গুমের, আমরা ইলিয়াস আলীকে আজও আমরা ফেরত পাই নাই, আপনারা চৌধুরীকে গুম করেছেন, আপনারা সুমনকে দিনারকে গুম করেছেন, আপনারা লাকসামের সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন কবির পারভেজকে গুম করেছেন আজকে প্রায় 11 বছর, তাদেরকে তাদের স্বজন রাজও পায় নাই। এখন আমার কথা হলো এই গুম খুনমুক্ত বাংলাদেশের জন্য বিএনপিকে লড়াই করতে হচ্ছে, ভোটের অধিকারের জন্য বিএনপিকে লড়াই করতে হচ্ছে, ভাতের অধিকারের জন্য বিএনপিকে লড়াই করতে হচ্ছে। এই লড়াই করতে গিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া আজও মুক্ত নন এবং অনেক নেতাকর্মী কিন্তু কারাগারে এবং অনেক নেতাকর্মী বেরিয়ে আসছে। সুতরাং এখান থেকে আপনাকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আপনাকে প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, প্রতিহিংসা থেকে বেরিয়ে আসেন এবং প্রতিহিংসা রাজনীতি বেরিয়ে আসে বাংলাদেশটাকে ভালোবাসুন, এদেশের জনগণকে ভালোবাসুন। তৈরি করা কোনো একটা মানে জাস্ট মানে এটা কি বলি প্রশাসনের একটা অংশকে টার্গেট করে ওনারা আপনার যে কথাটা বললেন সেই অংশটা কিন্তু অনেক দিন যাবতই চুপচাপ আছে, তাদের বিরুদ্ধে আর কোনো ধরনের কথা নেই। এখন কথা হচ্ছে তারপরে ওনারা কেন আপনার মনে করেন যে ওই সেই আগের জিনিসগুলো আপনার টানতেছে, এগুলা জনগণ এগুলো খায় না ভাই, জনগণের যেটা দরকার, জনগণের দরকার শোনেন, জনগণের দরকার হচ্ছে জনগণের দরকার হচ্ছে জনগণ সেটা পাচ্ছে, জনগণ খুব ভালো মতো আছে, ঠিক আছে, খুব তবে হ্যাঁ বৈশ্বিক রাজনৈতিক কারণে, বৈশ্বিক সংকটের কারণে যে সংকট গত নির্বাচনে লুট, চাঁদাবাজি, সন্ত্রাস, এই তারপরে মাদক, এগুলো হচ্ছে আওয়ামী লীগের এখন শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে সুশাসনের কোনো জায়গা নাই, সুশাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা লড়াই করছি। দেশবন্ধুর আজকের আয়োজন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।